আমার বাবার খবর কোন? উনি কেন কাঁদছে জানেন? আজ একটা বছর উনি জানেনই না ওনার সন্তানের কবর কোনটা। ক্ষুদ্র এই সিচুয়েশনে অনেকটা তালগোল পাকিয়ে ফেলছেন আমাদের উপদেষ্টারা। আমাদের বিচক্ষণ একজন ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও যে আসলে তালগোল পাকাবেন সেটা কিন্তু পাবলিক আশা করে নাই। নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন। সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না, 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না। গতকালকে 4 দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, আজকে আবার 13 দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তার বৈঠকের ব্যাপারগুলো এরকমই আমরা দেখতে পাচ্ছি। এর আগে যখন পদত্যাগ নাটক সামনে আসলো তখন আমরা দেখেছি কি নাম যেন নামটা বললেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, ইতিহাসের শ্রেষ্ঠ বিয়াদব হাসান মাহমুদ। আর আমি বর্তমান জুলাই পরবর্তী সময়ে এই বাংলার জুলাই পরবর্তী সময়ের ইতিহাসের শ্রেষ্ঠ বিয়াদব হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, এই ধর্ম উপদেষ্টার কাজ হচ্ছে ধর্ম বিষয়ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আবারও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে, মন ভালো হয়ে গেছে। সেই স্কুলের এমনই ধারা, বিচার হবে জওয়ান বুড়া, সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতে আছে। এখন এই যে ডক্টর ইউনূস সরকার আসছেন, তাদের এক ভয় হচ্ছে আওয়ামী লীগ, এবং অপরপক্ষ যারা ছিলেন আওয়ামী লীগ বিরোধী, তাদের মধ্যেও এখন বিভেদ চরম। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, সোহেল তাজের সাথে দেখা করে ফেঁসে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে দেখা করার মতো সময় ডক্টর ইউনূস সাহেবের হচ্ছে না, কিন্তু সোহেল তাজের সাথে দেখা করার মতো সময় ডক্টর ইউনূস সাহেবের হাতে হচ্ছে। এ নিয়ে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন, তার মূল্যবান বক্তব্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, সেই সাথে মাইলস্টোন কলেজে দুর্ঘটনার পরে ডক্টর ইউনূস সাহেব 3 দলের সাথে প্রথমে বৈঠক করে, তারপরে 20 দলের সাথে বৈঠক করে। এটা কেন, পৃথক পৃথকভাবে কেন তিনি বৈঠক করে, এ নিয়ে আরেকজন বিশ্লেষক তিনি কি বলেছেন তার বক্তব্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেই সাথে আরও একটি নিউজ দেখাবো, যে নিউজে ধর্ম উপদেষ্টা আখম খালিদ হাসান, তিনার কাজ হচ্ছে ধর্ম নিয়ে পড়ে থাকা। এই আখম খালিদ হাসানকে নিয়ে আরেকজন বিশ্লেষক তিনি কি বলেছেন তার মূল্যবান বক্তব্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চলেন আমরা বিস্তারিত আলোচনাগুলো এক এক করে প্রত্যেকটা ভিডিও থেকে দেখে নেই। আমার বাবার খবর কোন? আমি তো তোমার কাছে একটাই দাবি চাইছিলাম, আমার বাবার খবরটা আমার। উনি কেন কাঁদছে জানেন? আজ একটা বছর উনি জানেনই না ওনার সন্তানের কবর কোনটা। গত বছর 18ই জুলাই ওনার ছেলে মোহাম্মদ সোহেল রানা আন্দোলনে যে নিখোঁজ হন। পরবর্তীতে যখন জানতে পারেন আঞ্জুমানে মফিদুল ইসলাম থেকে রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে 114টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে, ছুটে যান সেখানে। ছবিগুলো একে একে দেখেন এবং পেয়ে যান নিজের বুকের মানিকের ছবি, কিন্তু জানেন না সেই অজানা 114 কবরের মাঝে কোনটা তার সন্তানের। বিগত 1 বছর এই সব পরিবারের জন্য কি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? কেন 1 বছরেও এই সকল কবর চিহ্নিত করলেন না আপনারা? প্রফেসর ইউনূস, আপনার লজ্জা লাগে না? আপনার সময় হয় একবার না দুইবার সোহেল তাজ আর তার পরিবারের সাথে দেখা করার, কিন্তু আপনার সময় হয় না শহীদদের কবর আইডেন্টিফাই করার মতো রিসোর্স মোবিলাইজ করার। শতাধিক কবরের কোনটা কার কবর এটা আইডেন্টিফাই করা কি খুব জটিল কাজ? তারপরেও এটা পারেন না আপনারা, অথচ পুরো রাষ্ট্রটাই তার সব রিসোর্স আপনাদের দিয়ে রাখা হয়েছে। এই মায়ের অভিশাপ আপনাদের উপরে পড়ুক, আপনাদের উপরে, আপনাদের অথর্ব উপদেষ্টা মণ্ডলীর উপরে খোদার লানত পড়ুক। আমরা যখন ছাত্র রাজশাহীতে, তখন পাপিয়াও রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র দল নেন, তুই খোর বক্তা। পাপিয়া তখন ক্রেজ আর কি, পাপিয়া আসবে বক্তৃতা দিবে, শুনলে পাবলিক ঝাইপে পড়ে। আমিও খালি শুনি পাপিয়া নামে এক নেত্রী আছে, হেভি বক্তি মাঝারে, এটা শোনা হয়নি কখনো। এর মধ্যে পলিটেকনিকে ইলেকশন হবে, আমি কাজ করতেছি দিন রাত, এটি আমাদের ক্যান্ডিডেট আছে, ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি।
হেভি গরম পড়িছে, রাতের গরম তো জানেন, চান্দি ফাটানো গরম। তো পাপিয়া আসিছে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে, গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। তো পাপিয়া বক্তৃতা দিতেছে ওই প্যানেল পরিচিতি, ছাত্র দল এই নির্বাচনে জিতবে, সেদিন ওরা যে কান্না করবে, সেই কান্নার পানিতে যে বন্যা হবে, সেই বন্যার পানিতে আমরা সাঁতার কেটে কেটে উল্লাস করব, ওই যে গরম, ওই গরমের চাইতেও বেশি গরম নিয়ে আমরা বিজয়ী হব। এর মানে কি? সেই দিন বাগে খেয়েছে, তারপরে 36টা বসন্ত পার হয়ে গেছে, তাও গরমের চাইতে বেশি গরম, এই কথার মানে বুঝি নাই। আপনারা বুঝেছেন? হ্যাঁ, বুঝেন নাই? এই জন্যই কবি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিল, তুমি কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাহিলে আমি কিছু শুনি না, তুমি কি যে বলো বুঝি না। আল্লাহর কি অসীম কুদরত। কিছুদিন আগে এই গরমের উপরে থাকা কথাটার মানে বুঝেছি। এটা নাটকের ক্লিপ দেখে আপনারাও শুনেন। এই যে এটা মাশাআল্লাহ ভালো। তো যাই হোক, ক্যাবলা কোন দিকে? ক্যাবলা কি? আরে পড়ছি এদিকে। এরকম টেলিভিশন দেখিনি, টেলিভিশনটা একটু সারা তো। এটা টেলিভিশন না। তাহলে এটা কি? এটা জানার আপনার দরকার নাই, গরম লাগলে খবর দিন। আমি তো গরমের উপরে সব সময় আছি। হ্যাঁ, পাপিয়া এখনো গরমের উপরেই আছে, বুঝছাও? তো ইলেকশনে ছাত্র দল জিতে নাই, ছাত্র ইউনিয়ন জিতেছিল। তো বিপি সহ কয়েকটা আসনে এখন কইতে পারেন এই হারমোনিয়াম পার্টি ছাত্র ইউনিয়ন আবার জিতেছিল বিপি ইলেকশনে। ওই সময় মানে 90-এর ছাত্র ইউনিয়ন আলাদা ছিল। ওই সময় রাজশাহী কলেজে ছাত্র ইউনিয়নের বিপি, পলিটেকনিকে ছাত্র ইউনিয়নের বিপি, বিআইটিতে ছাত্র ইউনিয়নের জিএস, আর রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র ইউনিয়নের জিএস তো আমি ছিলাম। তো যাই হোক, পাপিয়া আবার বিএনপি হারানোর কোশিশ করিচ্ছে। দেখেন প্রবাসীদের ভোট নিয়ে কি বলে। থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়। তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপাড়ি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী হতে ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশটা হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটাকে বুঝতে হবে। বিএনপি রিজভি ভাই কইছিলেন আওয়ামী লীগে কি একটা ভদ্রলোক নাই, কিন্তু রিজভি ভাই এরকম মূর্খ আর উন্মাদকে কেন দলে রাখিছেন? ও তো রাজনীতির কিছুই বুঝে না, ওর মাথাত কেউ ঢুকেছে প্রবাসীরা বিএনপি ভোট দিবে না, আর ওই সারিন্দা বাজানো শুরু করেছে প্রবাসীদের ভোটই দিবার দিবি না, যাতে যেন বিএনপি জিতে। প্রবাসীরা জেল জুলুম সহ্য করে না, তাই ভোট দিবার পারবে না। হ্যাঁ, ওই এখনো গরমের মধ্যে আছে। আমার কয় সকলে, দাদা ও কিছু করবেন না। কি আর কমো, ওর মাথার স্কুপ কুটি খুলে পড়েছে, ওটা খুঁজে দেয় না, ওটা খুঁজে দেওয়া লাগবে, তাহলে ঠিক হয়ে যাবে সব। বেশি গরম পড়েছে বোধ হয়। তো এর মধ্যে হয়েছে কি, চট্টগ্রামের বাঁশখালী ওই এক এনসিপি সংগঠনকে মাইরে একেবারে ফাইটে ফেলিছে বিএনপি, যে দেখেন নাম তো এনসিপি নাসির পাটোয়ারি, ও আবার নাকি বারবি কয়। তোর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে, গায়ে হাত তুলে মাইরে পিঠে। আমরা কিছু কইছিলাম, ওই জুতা মারিছিল না লোকজন, মারিছে। এবার আমরা গেলাম মারবি কলে সালাউদ্দিনের লোকজন। শিবরাত্রির বডিগার্ডকে তো নিয়মিত তোষণ কইরা ফৌজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান চ্যানেলে যে দেশ বিরোধী বক্তব্য দেয় রুমিন পারানা এবং প্রবাসীদের অপমান করে পাপিয়া, এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি পাপিয়া বাম্বু দিই ক্যাঙ্কা হবে। এক নাসির পাটোয়ারি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, শুরু হয়ে গেল প্রকাশ্যে হামলা। চরমনাইকে সালাউদ্দিন সাহেব বলছে চরের দল, আর কয়েকটি দল সরোয়ার্দী উদ্যানে জনসভা করেছে, বলছে সংসদের নিম্ন কক্ষে অনুপাত চাই, উচ্চ কক্ষে অনুপাত চাই, অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চরের দল, তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেছে, সেই নির্বাচন আমরা অর্জন করেছিলাম, সেখানে একটা দন্তম বা আরক শহীদ হয়ে গিয়েছে। দুধ ছাত্রদের মুখে ভাষায় দিতে চাইছিল, এগুলো কি? এই কথা বললে একেবারে স্যাট করে উঠলে হবে। 16 বছর চোদনের উপরে থেকে সালাউদ্দিনের মতো নেতারা খারাপ হয়ে গেছিল। কক্সবাজারের নাকে খদ দিয়া বদিয়া বাইকটা জাফরের ভয়ে রাজনীতি করেছে বলে জানি না আমরা। আর জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায়ে হাত তুলিয়া, গাড়ি বাড়ে হামলা করিয়া, পথসভার মঞ্চ ভেঙে দিয়া। এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয়, কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই। চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকে দায়িত্ব সারিয়েছিল, এখন এদের হ্যাডম বেরিয়েছে, আর্কিলিস হয়ে গেছে। এইসবের পরিণতিকালে খুবই খারাপ হবি। রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন, যাদের দয়া পলিটিক্যালের সাহস ফিরে পেয়েছে তাদের কটু কথার সমালোচনা সহ্য করা শিখেন।
জুলাই একটা বড় দল, আওয়ামী লীগ আপনাদের চাইতে বড় দল ছিল, ওর দিছে বাচ্চারা, দিল্লি পাঠিয়ে দিছে। এমন আর একটা পরিস্থিতি তৈরি করেন না, আপনাদের কোলে যাওয়ার জায়গা নাই। বড় দলের অভিভাবক সুলভ আচরণ হবে, দয়া এবং ভালোবাসা দিয়া। আপনারা নিজেদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন, মাথায় যদি নিজেদের বয়স্ক মুরব্বী আর তাদের বাচ্চা ভাবেন, তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না। আবার বিএনপি লেসপেন্সার গুলো করছে কি যে ছেলেটা নাকি লিক করতো, অথচ জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণকারী এবং আহত যোদ্ধা। গত জুলাই সে মাথা এবং পায়ে সরোয়ার গুলি খাইছিল এবং আহত হওয়ার পরে এই ব্যাপারটা সরকার কিন্তু যাচাই করছে, লাইভ এসে জুলাই যোদ্ধা কার্ড দেখাইছে যে দেখেন। ইতিমধ্যে একটা খবর আমরা পেলাম যে বাঁশখালী, চট্টগ্রাম বাঁশখালীতে আমাদের একজন সংগঠক এবং আমাদের নেতা একই সাথে গত জুলাই সে আহত, গুলিবিদ্ধ, তার পায়ে এবং মাথায় ছড়াগুলি যেটা সেটা সেই মানে আহত সে, এবং সে এনলিস্টেড আহত, যেটা মানে সরকার কর্তৃক যেটা জুলাই যোদ্ধা কার্ড দেওয়া হয় আহতদের জন্য। এরপরেও যদি তাকে মারা জায়েজ করার জন্য লিগার বানাইতে চান তাহলে আর কিছু বলার নাই। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে যে আচরণ করেছিলাম আমরা আপনাদের সাথে সেটা শুরু করবো, এবং এটা করলে আপনাদের চটি বাটি গোল হয়ে যাবে, কয়ে দিলাম আগে থেকেই। আবার দেখেন বিএনপির এক যুব নেতা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। শুনুন, তুমি কে আমি কে, সে কে সে কে, তুমি কে আমি কে, সে কে সে কে। বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া, এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া, কেউ কয়া দেয়নি। শহীদ জিয়ার রাজনীতিকে এরা কপর দিয়ে দিল, এরা বিএনপিকে আওয়ামী লীগ বানায় ফেলতেছে। সাবাস বাঘের বাচ্চা, ওই ভাবিচ্ছে যে এই কইরা লীগের ভোট গুলা টানবি, কিন্তু ওর যে নিজের ভোট গুলো জয় বাংলা হয়ে যাবে সেই খবর আর নাই। তো এই নয়ন সম্পর্কে শোনা যায় নাকি প্রচুর চাঁদাবাজি করেছে, জানি না। নয়ন তুমি কিছু মাইন্ড করো না, শুনিচ্ছি আর কি, সত্য মিথ্যা জানি না। তবে নয়নের কাছেও এই অনুসন্ধানের সাংবাদিক ওই চান্দা চাইছিল, এটা নয়ন নিজেই কইছে, শুনেন। উনি তো সেনাবাহিনীর মানে বহিষ্কৃত কর্মকর্তা, উনি সেনাবাহিনীতে চুরি করেছে, উনি মাদক এডিক্টেড, যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে। উনি তো আমার কাছে চাঁদা চাইছে, আমার কাছে লোক পাঠাইছে চাঁদার জন্য। নয়ন তুমি অনেক গুরু মানো, তুমি অনেক গুরু মানো, তোমার কাছে তোমার কাছে যদি চান্দা চায় তাহলে কি অবস্থা চিন্তা করো। যাই হোক, গতকাল জামাত মহাসমাবেশ করেছে, তো এই সমাবেশের তাৎপর্য কি মেলা হিসাব পত্র দিচ্ছে। আমি হিসাব নিয়ে পরে আসিছি, পরে একটা এপিসোড করবো নি যদি টাইম পাই। আসেন এমনি সমাবেশের তাৎপর্যটা বুঝে দেখি। তো ওই গতকালকে বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার লোকেরা, এদের কিন্তু গভীর বেদনার দিন ছিল। তারা মুখে কিছু কয় নাই, কিন্তু আমি জানি তাদের হৃদয়ের ভিতরটা থমথম করেছিল। এবং অনেকের জন্যই যারা 1971-কে মুক্তিযুদ্ধকে এখনো অন করে, তাদের জন্য একটু অস্বস্তিকর দিনটা। কেন জানেন? যে ঢাকা রেসকোর্স ওইখানে জামাতে ইসলামী সভা করছে, যেখানে 7ই মার্চে শেখ মুজিব সোহরাওয়ার্দীর বডিগার্ড ভাষণ দিছিল। ওইটা কিন্তু তাহলে একটা নিছক সমাবেশ থাকে না, এইটা একটা রূপক অর্থে পুনর্দখল হয়ে যায়, নীরব পুনর্দখল, সাইলেন্ট রিক্লেমেশন হয়ে যায় জামাতের পক্ষ থেকে। তো সেই 7ই মার্চে যে শেখ মুজিব ওইখানে ভাষণ দিছিল, ওই দিন শেখ মুজিব কেবল একজন নেতা ছিল না, সে ছিল একটা জনরায়ের প্রতীক। বাঙালি মুসলমান নিজেদের প্রয়োজনে ভোট দিয়া তারে মুজিব বানাইছিল, নেতা বানাইছিল। এইভাবে কিন্তু নেতা বানায়, নেতা তৈরি হয় না, নেতা বানায়, জনগণ বানায়। যদি মৌলানা ভাসানী 70-এর নির্বাচনে অংশ নিতেন তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হইতো, মুজিবের জায়গায় রেসকোর্সে দাঁড়াইতেন ভাসানী। তার মানে রেসকোর্স ময়দানের প্রতিটি জমায়েত, প্রত্যেকটা উচ্চারিত শব্দ 71 সালের এক নীরব হিসাব, 71 সালের একটা হিসাব নিকাশকে কিন্তু ছুঁয়ে যায়। এই জায়গাটা কেবল জয় বাংলার না, বরং বাংলাদেশি আত্মপরিচয়েরও প্রতীক। কিন্তু 1976 সালে 7ই মার্চে ওইখানে জামায়াতের সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল, কনফেডারেশনের দাবি তুলেছিল। তখনও কিন্তু জামাত আনুষ্ঠানিকভাবে দল হিসেবে আত্মপ্রকাশ করেনি বাংলাদেশে। এই ঘটনার ভিতরে নিহিত আছে বাংলাদেশপন্থী নাগরিকের জন্য কিছুটা হলে বেদনার, এমনকি অপরাধ বোধের কারণ কিন্তু আছে। কিন্তু কাকে দোষ দিবেন? এই আত্মধ্বংসী বাস্তবতার জন্য দায়ী শেখ মুজিব নিজে এবং তার কন্যা শেখ হাসিনা। কারণ তারা জনগণের ভোটের পরিবর্তে ভরসা করছে ইন্ডিয়ার উপরে, এবং কলকাতার চিন্তকদের ইন্টেলিজেন্সিয়ার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে আমদানি করে আমাদের উপরে চেপে দিছে কলোনিয়াল তালুকদারির উত্তরাধিকার হিসাবে, যার ফলাফল বাংলাদেশের মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করছে। সত্যি কথা বলতে, যদি আওয়ামী লীগ 1975-এর পর গণতান্ত্রিক ধারা ফিরে আসতো, আর কলকাতার ইন্টেলিজেন্সিয়ার পরামর্শে বাঙালি জাতীয়তাবাদ চাপাই না দিয়া বাংলাদেশি চেতনাকে বিশ্বাস করত, যদি তারা জিয়ার তুলনায় আরো গণতান্ত্রিক হওয়ার দিশা বেছে নিত, তাহলে আজ তাদের এমন ভাবে উৎখাত হইতে হইতো না। তাই আজ যারা বাঙালি জাতীয়তাবাদের পতাকার নিচে বুক চাপড়ে কাটতেছেন, তাদের অনেকেই শেখ হাসিনার ওই ভারত ঘেঁষা রাজনীতির বিরুদ্ধে আপত্তি করেন নাই, কিন্তু বরং নিজেদের ভিতরের ইসলাম বিদ্বেষ থেকে জামাতকে গালি দিচ্ছেন।
জিন্নাকে গালি দিচ্ছেন, বাঙালি জাতীয়তাবাদকে ধর্ম বিদ্বেষের হাতিয়ার বানাইছিলেন। শুধু তাই না, হাসিনার নির্মম নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যাকাণ্ডে তারা নীরব সমর্থন দিচ্ছেন। বিদেশে লুটপাট করার টাকা ভাগাভাগিতেও তারা মুখ ফিরায় থাকেনি। এবং এরই ফলাফল হলো আজকের এই পরিণতি, আওয়ামী লীগের পতন আর জামাতের উত্থানের বাড়তি সুযোগ। তবে এই মিটিং এর একটা অভাবনীয় ঘটনা ঘটছে। কি সেটা? জামাতের আমির, আমার অত্যন্ত পছন্দের বড় ভাই, তিনি 2 বার বক্তৃতা দিতে গিয়ে কোলাপস করে পড়ে গেছে। এইটা কি একটা রাজনৈতিক দলের নেতার জন্য কাম্য একটা বিষয়, কাম্য ঘটনা? এর ফলে কি জামাত আগাইলো না পিছাইলো? জামাতের কি দুর্নাম হবে? ওনার কি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে? না, এতে ওনার জনপ্রিয়তা বাড়বে। হিসাব করে দেখেন কারণটা কি? এতে একটা আবেগের সংহতি তৈরি হয়। নেতা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, জনগণ তাকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখতে শুরু করে এবং একটা সহানুভূতির ঢেউ তৈরি হয়। মানুষ মনে করেন তো দেশের জন্য এরকম করছেন, এই অনুভূতি কাজ করে। এইভাবে কোলাপস করলে তাকে একজন ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে। দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছে। গতকালকে 4 দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, আজকে আবার 13 দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তার বৈঠকের ব্যাপারগুলো এরকমই আমরা দেখতে পাচ্ছি। এর আগে যখন পদত্যাগ নাটক সামনে আসলো তখন আমরা দেখেছি প্রথমে 3 দলের সঙ্গে মিটিং করলেন, তারপরে 20 দল 22 দলের সঙ্গে মিটিং করলেন। অর্থাৎ 3 দলের সঙ্গে যখন মিটিং করেছেন তখন তাদের চয়েস তৃতীয় বৃহত্তম দল হিসেবে এনসিপি ছিল। এবার যখন 4 দলের সঙ্গে প্রথমে মিটিং করলেন তখন চতুর্থ বৃহত্তর দল হিসেবে তাদের চয়েস ইসলামী আন্দোলন হলো। বাকি দলগুলো হচ্ছে পাইকারি হারে তাদেরকে ডেকে একটা মানে সান্ত্বনার আলোচনা দেওয়া, যে তাদের সঙ্গে আলোচনা না করলে তারা আবার নাকশ হবে। সেরকম পর্যায়ে আমরা দেখলাম যে আজকে 13 দলের সঙ্গে মিটিং করলেন। কিন্তু থলের বিড়ালটা বের করে দিলেন গতকালকে মিটিং করা মির্জা ফখরুল। আজকে একটা অনুষ্ঠানে তিনি বলেই ফেলেছেন যে এই সরকার আওয়ামী লীগ আবার ফিরে আসছে, এই শঙ্কায় আছে, এই শঙ্কায় থাকার কারণেই আমাদেরকে ডেকেছিল আলোচনা করার জন্য। তার মানে মাইলস্টোনের এত বড় ঘটনা কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের এই তুঘলকি কাণ্ড, এগুলো আলোচনার বিষয় ছিল না, যেটা এর আগের ভিডিওতেই আমরা বলেছি। এবার মির্জা ফখরুলের সেই কথাই প্রমাণিত হলো যে সরকার আদতে আওয়ামী লীগ বিষয়ে সব থেকে বেশি ভয় পাচ্ছে। বিশেষ করে সচিবালয়ের ঘটনাটাতে তারা অনেক বেশি উদ্বিগ্ন এবং আজকে শোনা যাচ্ছে শাহবাগেও একটা বড় জমায়েত হয়েছে, যদিও গণমাধ্যম কোনো খবর দেয়নি, কোনো অথেন্টিক সোর্স খবর দিচ্ছে না। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটাও আজকের কিনা সেই ব্যাপারে আমরা নিশ্চিত নই। সেখানে দেখা যাচ্ছে যে একজনকে পুলিশ বেধড়ক লাঠি কাঠ দিয়ে পেটাচ্ছে, মানে অমানবিক পেটানো, এবং এক মহিলা সেই লোকটিকে সেই যুবকটাকে বাঁচানোর চেষ্টা করছে, মহিলাকেও ধাক্কা দিচ্ছে, এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে। আবার যখন মির্জা ফখরুল এই কথা বললেন তখন প্রধান উপদেষ্টা নিজেও আজকে 13 দলের মিটিং এ সেই ব্যাপারটা এক ধরনের স্বীকারই করে নিয়েছেন। এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন আজকে 13 দলের মিটিং এও বেশ তুঘলকি কাণ্ড ঘটেছে। কি ঘটছে দেশে? সরকার এতটা আতঙ্কিত হয়ে পড়লো কেন? আওয়ামী লীগ কি সত্যিই ফিরে আসছে? আওয়ামী লীগের ফিরে আসার কোনো লক্ষণ কি আমরা দেখতে পাচ্ছি? আওয়ামী লীগ ফিরে আসবে কিভাবে? এই প্রশ্নগুলো কিন্তু সামনে এসেই যায়। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম থলের বিড়ালটা বের করে দিলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল 2টা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা কথা যুগান্তরের হেডিংটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় মত বিনিময় করেছেন। অর্থাৎ প্রধান উপদেষ্টার শঙ্কা, সরকারের শঙ্কা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে, আওয়ামী লীগ আবার উত্থান করছে, এই শঙ্কার কারণে ভয়ে ভীতু হয়ে রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদের সঙ্গে আলোচনা করছেন যে কিভাবে রাজনৈতিক দলগুলোকে দিয়ে তাদের যে শক্তি রয়েছে, সরকারের তো আদতে মাঠ পর্যায়ে কোনো শক্তি নেই, রাজনৈতিক দলগুলোর শক্তি দিয়ে কিভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করা যায়। মির্জা ফখরুল আরেকটা কথা বলেছেন, খুবই ক্ষোভের সঙ্গে বলেছেন। কথাটা এরকম যে ওনারা ডাকেন, আমাদের কখনো কখনো ডাকেন, যখন সংকট তৈরি হয় তখন ওনারা আমাদেরকে ডাকেন। তার মানে যখন সরকার নিজেদের অস্তিত্ব নিয়ে টানাপোড়েন বোধ করে তখন বিএনপির কথা মনে পড়ে কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা মনে পড়ে। এই ব্যাপারটা মির্জা ফখরুলের কথার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল। আবার প্রধান উপদেষ্টা আজকের মিটিংয়ে বিবিসি যেটা জানাচ্ছে, আজকে যে 13 দলের সঙ্গে মিটিং করেছেন সেই 13 দলের সঙ্গে মিটিংয়ে নিজেই ব্যাপারটা বলে ফেলেছেন। বিবিসি শিরোনাম করেছে, 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা। বিবিসি শিরোনামটা দেখে নিতে পারেন। তার মানে তিনি নিজেও আতঙ্কের মধ্যে রয়েছেন, নিজে সেটা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের উত্থান আতঙ্কের মধ্যে বাস করছেন তারা। এই ব্যাপারগুলো যখন দেখছি আমরা তখন আরেকটা খবর, আজকে 13 দলের সঙ্গে যে মিটিং হয়েছে সেই 13 দলের সঙ্গে মিটিংয়ে আরেকটা ঘটনা ঘটেছে, সেই শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ছাত্র শিক্ষকদের উপর
হামলার প্রতিবাদে ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে 3 দলের ওয়াকআউট। সেই ওয়াকআউট 13 দলের সঙ্গে মিটিং না, ঐক্যমত্য কমিশনের যে সংলাপ, সেই সংলাপ থেকে 3 দল ওয়াকআউট করেছে। সেই 3 দল হচ্ছে তারা হচ্ছে বাসদ সহ জাসদ, বাংলাদেশ জাসদ। সেখানে বলা হচ্ছে যে রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন স্বৈরাচারে যারা ছিলেন তারা এখানে নানা সংকট ষড়যন্ত্র করবে, সেটা সরকারের জানার কথা। একজন উপদেষ্টাকে দেখা গেল তিনি বলছেন গতকালের ঘটনা স্বৈরাচারীরা করেছে, এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আগে স্বৈরাচার হাসিনা যখন বিপদে পড়তেন এ ধরনের কথা বলতেন, তার পাশে 14 দল বা অন্যান্যরা বসে থাকতেন, তারা বলতেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এখন সেরকমই দেখা যাচ্ছে। অর্থাৎ রুহিন হোসেন প্রিন্স বলেছেন যে শেখ হাসিনা যে স্টাইলে সরকার চালিয়েছে সেই একই স্টাইলে প্রফেসর ইউনূস সরকার চালাচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায়? ঐক্যমত্য কমিশনের আলোচনা জরুরি হলেও প্রতিবাদ করাটা দরকার উল্লেখ করেছেন তিনি বলেন এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না, এজন্য 10 মিনিটের জন্য থাকতে চায় না। রুহিন হোসেন প্রিন্সকে সমর্থন জানান বাংলাদেশ জাসদের মুস্তাক হোসেন ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। এই 3 দল ওয়াকআউট করেছে। ওয়াকআউট প্রতীকী ওয়াকআউট ছিল। সেই ওয়াকআউটের মধ্যে তারা জানিয়ে দিয়েছে যে এই সরকার এবং সরকারের উপদেষ্টারা যে ধরনের কথা বলছে, যে ধরনের কাজকাম করছে, সেখানে ওই হাসিনাকে ফ্যাসিস্ট বলা সেই বাস্তবতা আদতে থাকে না, তাদের মতো একই রকমের আচরণ করছে। এখন প্রসঙ্গ হচ্ছে সরকারের মধ্যে এই আশঙ্কা, এই শঙ্কা, এই ভয়, এই জুজুর ভয় কেন ধরলো যে আওয়ামী লীগের উত্থান হচ্ছে, ফ্যাসিস্ট ফিরে আসছে, কেন তারা এই ভয়ে ভীত? গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে সরকার গত 11 মাসে তাদের কর্মকাণ্ডে যদি এটা প্রমাণ করতে পারত যে আগের চাইতে মানুষ ভালো আছে, তাহলে কিন্তু এই শঙ্কার তৈরির কোনো কারণ ছিল না। তার মানে সরকারের ব্যর্থতার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আবার শাহবাগে আজকে ঘোষণা দিয়ে একটা জমায়েত হয়েছে, এরকম কথা শোনা যাচ্ছে, যেখান থেকে একটা আন্দোলন অন্যদিকে যেতে পারে এবং এই আন্দোলনের পেছনে কলকাঠি নাড়াচ্ছে আওয়ামী লীগ। এই ভয়টাও সরকার পাচ্ছে যে নানাভাবে আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন জনকে, বিভিন্ন স্টেক হোল্ডারকে পৃষ্ঠপোষকতা দিয়ে একটা আন্দোলন দাঁড় করানোর চেষ্টা করছে, যেটা সরকারের জন্য বড় বিপজ্জনক হতে পারে। যে কারণেই তারা রাজনৈতিক দলগুলোকে ডেকে মিটিং করছে। কিন্তু রাজনৈতিক দলের প্রধানরা যখন বলেন যে আমাদেরকে ডাকেন, যখন উনি বিপদে পড়েন তখন ডাকেন, এই কথার মাধ্যমেই বোঝা যায় যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের মধ্যে যে আস্থার পরিবেশ, সেই আস্থার পরিবেশ আদৌ আছে কিনা, এই প্রশ্নগুলো সামনে এসেই যায়। আমার মনে হয় যে সরকার অযথাই জুজুর ভয় করছে। সরকার তাদের কর্মকাণ্ড দিয়ে যদি প্রমাণ করতে পারে যে দেশের মানুষকে তারা ভালো রেখেছে, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি তারা উন্নয়ন ঘটাতে পেরেছে। যেমন গতকালকেই আমরা যখন দেখেছি যে 2 উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি মাইলস্টোন কলেজে গিয়ে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে পেছনের দরজা দিয়ে তারা অনেকটা লুকিয়ে পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছেন। এই যে 9 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলো, এই অবরুদ্ধ করে রাখা, এটাও তো এক ধরনের মব। কিন্তু এই মব আপনি জাস্টিফাই করতে পারবেন যে এটার একটা যৌক্তিক কারণ ছিল, হৃদয় বিদারক কারণ ছিল। মবে অবরুদ্ধ থাকলে, 9 ঘন্টা অবরুদ্ধ থাকলে কিংবা মব দ্বারা কেউ অবরুদ্ধ হলে কি অবস্থা তৈরি হয় কালকে কি টের পেয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, যিনি কিনা এই গত 11 বছরে যত মব হয়েছে সেগুলোকে মব বলতে নারাজ, যেগুলোকে প্রেশার হিসেবে দেখছেন, প্রেশার গ্রুপ হিসেবে ট্রিটমেন্ট দিতে চেয়েছেন বারবার। তিনি নিজেই যখন এই 9 ঘন্টা অবরুদ্ধ থাকলেন তখন কি বুঝতে পারছেন যে সরকারের গত 9 মাসের অবস্থান ভুল ছিল? এই ভুল অবস্থান থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা, এই ধর্ম উপদেষ্টার কাজ হচ্ছে ধর্ম বিষয়ক, মসজিদ, মাদ্রাসা, তারপরে মন্দির, তারপরে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো বিষয়ই তার কাজকর্ম হওয়ার কথা, বা ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান, রমজান, চাঁদ দেখা, পূজা, ঈদ, এইসব নিয়ে। কিন্তু তিনি যখন কারাগারে যান, তিনি বলতেই পারেন যে আমি কারাগারে গিয়েছি, একজন সরকারি মন্ত্রী পদমর্যাদা লোক হিসাবে ভিজিটে গিয়েছি। আপনি তো বিচারমন্ত্রী নন, বা আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী নন, তাহলে আপনি কেন গেলেন? এখন তিনি প্রশ্ন করতে পারেন যে ইতিপূর্বে কি কোনো সরকারের অন্য মন্ত্রীরা বা এমপিরা কারাগারে যায়নি? হ্যাঁ, গিয়েছে। রাজনৈতিক দলের মন্ত্রী এমপিরা কারাগারে গিয়েছে, কারণ তারা ওইসব এলাকা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ছিল। কিন্তু আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, আপনি তো সেটা নন। আপনি তো আর নির্বাচনও করবেন না, রাজনীতিও করবেন না, আপনার তো আয়ুই আছে মাত্র অল্প কয় মাস। তাহলে আপনাকে কেন একজন ধর্ম উপদেষ্টা হয়ে কারাগারের অভ্যন্তরে যেতে হলো? এবং গেলেন সেখানে গিয়ে আপনি বন্দি আওয়ামী লীগের সাবেক 3-4 জন এমপির সঙ্গে বৈঠক করলেন, এবং সেই বৈঠকের সময় গোপনে তোলা ছবিও দেখতে পেলাম। এগুলো কি বার্তা দেয়? গতকালকে প্রফেসর ইউনূস তিনি বৈঠক করেছেন বিএনপি, এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলনের সঙ্গে। সেখানে তিনি বলেছেন যে 1 বছর ঘুরতে না ঘুরতেই
ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এই ফ্যাসিবাদকে দমন করার দায়িত্ব আমাদের সবার, শুধু সরকারের না, ফ্যাসিবাদকে দমন করার দায়িত্ব সরকার সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের। যেই ডক্টর ইউনূসের কথা বলেছেন সেই ডক্টর ইউনূসের ধর্ম উপদেষ্টা তিনি গোপনে গিয়ে বৈঠক করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক বন্দী এমপিদের সঙ্গে। তিনি কেন বৈঠক করেন আমরা জানি না, কিন্তু এটা নিয়ে ব্যাপক কৌতূহল আছে। এখন এই খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা তিনি বলতেছেন যে হ্যাঁ আমি সরকারের একজন মন্ত্রী হিসাবে কারাগারে গিয়েছিলাম, তখন হঠাৎ করে এই 3-4 জন আমার সামনে পড়েন, এখন তো কিছু কথা না বলেও পারি না, মুসলিম মুসলিম ভাই ভাই। আচ্ছা, তিনি কি জানতেন না যে ওই কারাগারে এই বন্দীরা আছে? অবশ্যই জানতেন। এবং তিনি যদি আগে থেকেই বলতেন ওই কারাগারের জেলারকে বা ওই কারাগারের যে কর্মকর্তাকে যে আওয়ামী লীগের বন্দীরা যেন আমার সামনে না আসতে পারে, অবশ্যই তারা ওদেরকে এই উপদেষ্টার সামনে আসতে দিত না। কিন্তু উপদেষ্টা ওদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং ধর্ম উপদেষ্টা হয়ে তিনি কারাগারে গিয়েছেন, যার কোনো কারণ ছিল না। এতেই বোঝা যায় যে তিনি কারাগারে কোনো একটা গোপন উদ্দেশ্যে গিয়েছিলেন। এবং আমরা এর আগে অনেক শুনেছি যে সরকারের ভিতরে কিন্তু আরেকটা সরকার আছে। এই কথা আমার কথা না, এটা বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন এই সরকারের ভিতরে আরেকটা সরকার আছে। এবং আমরা এও শুনেছি অনেকবার যে এই সরকারের কোনো কোনো উপদেষ্টা চায়, এই সরকারের কোনো কোনো উপদেষ্টা চায় যে নির্বাচন আরো পিছিয়ে যাক, আরো পিছিয়ে যাক। এই ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনই বলেছেন যে শেখ হাসিনা ক্ষমতা থাকতো 5 বছর, আমরা ওই 5 বছর কন্টিনিউ করবো, তারপর নির্বাচন দেবো। এই উপদেষ্টা নিজেই বলেছেন। এখন সেই উপদেষ্টা কারাগারে গিয়েছেন, কারাগারে গিয়ে তিনি এই যে 3 জন বন্দী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেছেন, এটা যে ছিল ইচ্ছাকৃত এতে কোনো সন্দেহ নাই। এটা বিভিন্ন মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমি একটু পড়ে শুনি আপনাদেরকে, পড়লে আপনারা বুঝবেন যে এগুলো কত ভয়াবহ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের কারাবন্দী সাবেক কয়েকজন এমপির সঙ্গে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। সরকারি সফরের অংশ হিসাবে গত 15 জুলাই কারাগার পরিদর্শনে যান ধর্ম উপদেষ্টা। আচ্ছা, গত 15 জুলাই গিয়েছিলেন, তাহলে গত 15 জুলাই গিয়েছিলেন, আজকে হচ্ছে 23 জুলাই, মানে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 তিনি গিয়েছিলেন 8 দিন আগে। সেই ছবি এখন ভাইরাল হয়েছে। এই সময় তিনি কারাবন্দী চট্টগ্রাম 11 আসনের সাবেক এমপি এম এ লতিফ, চট্টগ্রাম 15 আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং ফেনী 3 আসনের সাবেক এমপি রহিমুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একজন উপদেষ্টা হয়ে 3 জন বন্দীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কারাবন্দী চট্টগ্রামের হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম, মানে একজন ওসিও আছে যিনিও কারাবন্দী। এই ওসির বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। কারাগার পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টার সঙ্গে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত কারা মহাপরিদর্শক টিপু সুলতান। গত সোমবার বিকালে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি টিপু সুলতান বলেন যে ধর্ম উপদেষ্টার সঙ্গে সাবেক এমপি লতিফ নদভী এবং রহিমুল্লাহর সৌজন্য সাক্ষাতের বিষয়টি তিনি স্বীকার করেন এবং তিনি বলেন যে আসলে মাননীয় ধর্ম উপদেষ্টা সেই দিন সরকারি সফরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় অন্যান্য বন্দীদের পাশাপাশি সাবেক এমপি এম এ লতিফ ও আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিদর্শন শেষে মাননীয় উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এদিকে কারাগারে বন্দী সাবেক এমপিদের সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ করার একটি ছবি আমাদের কাছে এসেছে। ছবিতে ধর্ম উপদেষ্টার ডান পাশে অতিরিক্ত কারা মহাপরিদর্শক টিপু সুলতান, তার সামনে এক সারিতে দাঁড়িয়ে চট্টগ্রাম ও ফেনীর সাবেক 3 এমপি এবং হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম। ছবিতে নদভীকে দেখা যাচ্ছে মাথায় টুপিবিহীন চশমা পরা এবং পবিত্র কোরআন শরীফ হাতে। তার ডান পাশে এম এ লতিফ এবং লতিফের বাম পাশে টুপি পরা রহিমুল্লাহ এবং লতিফের ডান দিকে ছিলেন হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম। এদিকে কারাগার পরিদর্শনে গিয়ে সাবেক এমপিদের সঙ্গে এই ধর্ম উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নিয়ে কারাগারের অভ্যন্তরেই ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। যদিও চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ বলছে যে কৌতূহলের কিছু নেই, সরকারি সফরের অংশ হিসাবেই ধর্ম উপদেষ্টা কারাগার পরিদর্শন করেছেন। মানে ভূগোল বোঝায় আর কি আমাদেরকে। দর্শক, যারা বলে যে নির্বাচন পিছিয়ে দাও, এই সরকার 5 বছর থাকুক, বাংলাদেশের মতোটা দেশে নির্বাচিত সরকার ছাড়া এই দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না। ডক্টর ইউনূস, তার মন্ত্রিসভা, এরা সৎ সন্দেহ নাই। যদিও এই খালিদ হোসেনের মতো উপদেষ্টা এখন আওয়ামী লীগের সঙ্গে আতাত শুরু করেছে। আমার কেন জানি মনে হয় যে এই খালিদ হোসেন চিন্তা করতেছেন যে যদি আজ থেকে 20 বছর পরে বা 15 বছর পরে যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতা এসে পড়ে, এই কারণে আসলে উনি এই আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা করতে গিয়েছেন। এখন সেটা কি ধরনের সমঝোতা আমি জানি না, হয়তো এমন হতে পারে যে সরকারি তাকে পাঠিয়েছে যে আসলে এদেরকে দিয়ে দলটাকে ভাঙা যায় কিনা, বা ক্লিন ইমেজের আওয়ামী লীগ নামে নতুন একটি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করা যায় কিনা, সেটাও হতে পারে, বা সেটা না হওয়ারই সম্ভাবনা বেশি। আমি জানি না, সত্য গোপন থাকে না, সত্য বেরিয়ে আসবেই। সেটা করতে গেলে অন্যভাবেও করা যেত,
কিন্তু একজন ধর্মোপদেষ্টাকে কারাগারে পাঠিয়ে 3 জন বন্দী যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে এবং একজন ওসি তাদের সঙ্গে এভাবে সাক্ষাৎ করাটা অবশ্যই একটা বিতর্কিত পর্যায়ে পড়ে বলি আমার ধারণা, এবং এতে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি, এবং এখানে কি ষড়যন্ত্র হয়েছে সেটা একদিন বেরিয়ে আসবেই। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। আজকের এই নিউজগুলো দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।